আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গল্পকথন বাই কল্লোল চ্যানেলে। 2025 সাল আমরা শুরু করতে যাচ্ছি বিশ্ব সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত একটি গল্প দিয়ে। উপন্যাস নাম হচ্ছে আঙ্কেল টমস কেবিন, লেখক হ্যারিয়েট বিচার স্টো। আমরা পড়ছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনুবাদ। আজ প্রথম পর্ব। ফেব্রুয়ারি মাস, কনকনে শীতের বিকেল। মার্কিন দেশের কেন্টাকি রাজ্যের এক শহরে একটি বড় বাড়ি, সুন্দর সাজানো গোছানো একটি নিরিবিলি বৈঠকখানা। এইমাত্র খাওয়া শেষ করে মুখোমুখি বসে দুজন লোক জরুরি আলাপ করছেন। তাদের আলোচনা এতই জরুরি আর গোপনীয় যে আশেপাশে কোনো ভৃত্যকেও থাকতে দেওয়া হয়নি। দুজনের মধ্যে একজনের মেজাজ খুব কড়া, বেঁটে খাটো হৃষ্টপুষ্ট চেহারা তার। বিশেষ করে তুলে ধরার মতো আর কোনো বৈশিষ্ট্য নেই লোকটার চেহারায়, কিন্তু হাবভাব দেখলে বোঝা যায় বহু মানুষের ভেতর থেকে তার নিজের পথ নিজেই তৈরি করে নিয়েছেন। তার পরনে পোশাক বেশ দামি, গায়ে বিচিত্র রঙের ঝলমলে জামা, গলায় নীল রঙের রেশমি রুমাল, তাতে হলদে ফুটকি আঁকা, লোম ভরা দুটি হাতে কয়েকটা আংটি, পকেট ঘড়ির সোনার বেল্টটা বেশ ভারী, চকচক করছে আলো। তাকে দেখেই মনে হয় নিজেকে একজন ভদ্রলোক হিসেবে প্রমাণ করার জন্যে আপ্রাণ চেষ্টা করছে সে। এই বাড়ির মালিকের নাম মিস্টার শেলবি। অবশ্য তাকে দেখলে বোঝা যায় তিনি আসলে একজন ভদ্রলোক। পরিপাটি সাজানো ঘরদোর, ঘরের পরিবেশ দেখে গৃহকর্তার রুচি আর সচ্ছল অবস্থার কথা অনুমান করতে কষ্ট হয় না। দুজনে এখনও গভীরভাবে জরুরি আলাপে মগ্ন। মিস্টার শেলবি বললেন, কাজটা ওভাবে আমাকে করে দিতে হবে হ্যালি। সুরার গ্লাসটা আলোর সামনে নিয়ে হ্যালি বলল, এইভাবে এই ব্যবসা করা সম্ভব নয় মিস্টার শেলবি, কোনো অবস্থাতেই সম্ভব নয়। আসল কথা কি জানো হ্যালি, টম মোটেই 8-10টা কৃতদাসের মতো নয়। শুধু টাকা পয়সার হিসেবে দাম ধরা যায় না ওর, যেমন কাজের তেমনি সৎ। আমার ফার্মের কথা তো জানোই, টম সব কাজই ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে করে রাখে। তাহলে আপনি বলছেন টম খুব সৎ? মানে নিগ্রোরা যত সৎ হতে পারে ততটাই? ওভাবে বলবেন না, টম আসলেই খুব সৎ। 4 বছর আগে টম একটা ধর্মীয় উৎসবে গিয়েছিল। তখন থেকেই ও মনে প্রাণে খ্রিস্টান। ওকে বিশ্বাস করতে পারি বলেই ওর হাতে টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জমা, খামার, ঘোড়া সবই ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারি। কাজের দরকারে টম যখন যেখানে খুশি যাওয়া আসা করে, আমাকে কিন্তু কখনো ঠকায়নি। ওর মতো সৎ আর বিশ্বাসী কৃতদাস আর কখনো দেখিনি। হ্যালি হাসতে হাসতে বলল, মিস্টার শেলবি, নিগ্রোরা যে সৎ হয় এই কথা কেউই মানতে চায় না। মিস্টার শেলবি একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বললেন, হয়তো তাই, কিন্তু সত্যিকার অর্থেই টমের কোনো তুলনা হতে পারে না। একটা মানুষ যতটা সৎ হতে পারে টম ঠিক ততটাই সৎ। এই তো কদিন আগে ব্যবসার একটা কাজে আমার যাওয়া হলো না। টমকে পাঠিয়েছিলাম সিনসিনাটিতে। টমই বিক্রি টিক্রি করে $500 নিয়ে ফিরে এলো। বাজে লোকেরা কিন্তু ওকে লোভ দেখিয়েছিল, টাকা পয়সা নিয়ে ক্যানাডায় পালিয়ে যাও। টম বলেছিল, অসম্ভব, কর্তা আমাকে বিশ্বাস করেন, আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। পরে লোকমুখে আমি শুনেছিলাম এ কথা। আমি খুব ভালোভাবেই জানতাম টম ফিরে আসবে। এখন একেবারে নিরুপায় বলে ওকে ছাড়তে হচ্ছে। টমকে নিয়েই আমার সমস্ত দেনা মাফ করে দেওয়া উচিত। হ্যালি, তোমার বিবেচনা বলে কিছু থাকলে তুমি সেটা করবে। হ্যালি বললেন, মিস্টার শেলবি, একজন ব্যবসায়ী হিসেবে কোনো মানুষের যতটুকু বিবেচনা থাকা দরকার অন্তত সেটুকু আমার আছে। হ্যালির কণ্ঠস্বরে বিদ্রূপ মেশানো এক টুকরো হাসি। একটু থেমে আবার বললেন, আমি সবসময় আমার বন্ধুদের সাহায্য করার জন্য তৈরি থাকি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এবছর ব্যবসার খুবই বাজে অবস্থা। এতই খারাপ যে বলে বোঝানো সম্ভব নয়। একটা দীর্ঘশ্বাস ফেলে হ্যালি তার পেয়ালায় আরও খানিকটা ব্র্যান্ডি ঢেলে নিল।
কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতার পর শেলবি প্রথমে মুখ খুললেন। তাহলে এই ব্যাপারটার কি করা যায় ঠিক করলে? সত্যি তোমাকে দেয়া যায় এমন কেউ এখানে নেই। তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমি খুব দায়ে পড়েই টমকে বিক্রি করতে বাধ্য হচ্ছি। তাছাড়া এতদিনের পুরনো আর বিশ্বাসী কোনো চাকরকে ছেড়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। দুজনের কথার মধ্যেই দরজা খুলে একটি কৃষ্ণাঙ্গ ছেলে ভেতরে এলো। 4-5 বছরের ছেলেটা দেখতে বেশ। ছেলেটার সমস্ত চেহারায় এমন একটা উজ্জ্বলতা ছড়িয়ে রয়েছে যা সবার চোখে পড়ে। রেশমের মতো একরাশ কোঁকড়ানো কালো চুল, টোল খাওয়া সুন্দর মুখখানা ঘিরে টানা টানা দুটো চোখ। সে চোখের মণিতে ঢেউ খেলে যাচ্ছে অদ্ভুত একটা উজ্জ্বল আভা। গাঢ় লাল রঙের চমৎকার পোশাকে ওকে দারুণ মানিয়েছে। ঘরের ভেতরে ঢুকে বাচ্চা ছেলেটা সাবধানে একবার চারদিকে তাকালো। ছেলেটির চোখে চোখ পড়তেই শীষ দিয়ে ছেলেটিকে কাছে ডাকলেন মিস্টার শেলবি। হ্যালো জিম ক্রো। পরম আদরে একগুচ্ছ শুকনো ফল ছেলেটার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, কুড়িয়ে নাও। মহা খুশিতে ছেলেটিকে উপহারের দিকে ছুটে যেতে দেখে তার মনিব খুশিতে হেসে উঠলেন। জিম, এদিকে এসো। ছেলেটি ছুটে এলো। শেলবি তার গাল টিপে আদর করতে করতে কোঁকড়ানো চুলে হাত বুলিয়ে বললেন, তুমি কেমন নাচতে পারো, গাইতে পারো, এই ভদ্রলোককে একটু দেখিয়ে দাও তো। ছেলেটি নিঃসংকোচে জনপ্রিয় একটি নিগ্রো সঙ্গীত তার কচি মিষ্টি গলায় গেয়ে শোনাল। সেই সঙ্গে সুরের তালে তাল রেখে হাত পা নেড়ে হাস্যকর ছন্দে সারা শরীর হেলিয়ে দুলিয়ে নাচতে লাগল। চমৎকার হয়েছে। কয়েকটা কমলার কোয়া বাচ্চাটার দিকে ছুঁড়ে দিল হ্যালি। শেলবি বললেন, দেখাও তো জিম, কুঁজো কাকার বাত হলে কেমন করে হাঁটে। বলতে না বলতেই জিম মনিবের ছড়িটার উপর শরীরের ভার রেখে পিঠটাকে যতটা সম্ভব বাঁকা করে বেশ কষ্টে হাঁটতে শুরু করল। তার কচি মুখটায় ভেসে উঠল বৃদ্ধ কোনো মানুষের তীব্র যন্ত্রণা। জিমের ভাবভঙ্গিতে দুজনেই হো হো করে হেসে উঠল। এই যে জিম, বুড়ো মনিব কিভাবে উপাসনা করে একটু দেখিয়ে দাও তো এবার। জিম তক্ষুনি গোলগাল মুখটা টান টান করে ওপর দিকে তুলে কিছুটা নাকি সুরে তা নকল করে দেখালো। বাহ, ছেলেটা দেখছি সব ব্যাপারে একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো। হঠাৎ শেলবির দিকে ফিরে হ্যালি তার হাত দুটো সবেগে আঁকড়ে ধরল। একটু আমতা আমতা করে বলল, এখানে তো আর এমন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি বরং টমের সঙ্গে এই ছেলেটিকেও দিন। বিশ্বাস করুন, আমি কথা দিচ্ছি, আপনার সম্পূর্ণ দেনা শোধ হয়ে যাবে। হ্যালির কথা শেষ হতে না হতেই আলতো করে দরজা ঠেলে একটি কৃষ্ণাঙ্গ মহিলা ঘরে ঢুকল। 25 কি 26 বছরের মহিলাটি খুবই সুন্দর। এক ঝলকেই বলে দেয়া যায় মহিলাটি জিমের মা। জিমের মতো তার মারও দীর্ঘ পল্লব ঘেরা টানা টানা চোখ, মাথায় রেশমের মতো একরাশ কোঁকড়ানো কালো চুল, গায়ের রং হালকা বাদামি। ওকে দেখে কৃষ্ণাঙ্গদের চাইতে বরং শ্বেতাঙ্গদের কথাই বেশি করে মনে পড়ে। ওর সুন্দর মুখ আর সুঠাম দেহের সঙ্গে পোশাকটাও চমৎকার মানিয়েছে। মসৃণ দুটো হাত, নিটোল পায়ের পাতা আর গোড়ালি দেখে হ্যালির পাকা চোখ এক নজরেই বলে দিতে পারে নারী পণ্যের হাটে এই সুন্দরী মেয়েটার দাম কত। মেয়েটিকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মনিবকে জিজ্ঞেস করলেন, এলিজা, কি ব্যাপার? স্যার, আমি হ্যারিকে খুঁজছিলাম। জিম দৌড়ে এসে তার কুড়িয়ে নেয়া শুকনো ফল আর কমলার কোয়াগুলো মাকে দেখালো। শেলবি বললেন, জিমকে নিয়ে যাও। এলিজা ছেলেকে সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়িয়ে ধরে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। হ্যালি প্রশংসার চোখে শেলবির দিকে তাকিয়ে বলল, চমৎকার। আপনার ঘরে তো দেখছি খুব দামি একটা বস্তু রয়েছে। যখন তখন অলিয়েন্সের হাটে গিয়ে নিয়ে মেয়েটাকে বিক্রি করলে আপনার ভাগ্য ফিরে যেতে পারে। আমি বহু মেয়ে বিক্রি করেছি, কিন্তু এমন সুন্দরী আর একটাও চোখে পড়েনি। এলিজাকে বিক্রি করে আমি ভাগ্য ফেরাতে চাই না, শুকনো গলায় শেলবি বললেন। আচ্ছা, ঠিক আছে। ঘনিষ্ঠ বন্ধুর মতো শেলবির কাঁধে হাত রেখে হ্যালি বলে ফেলল,
আমি না হয় নিজেই মেয়েটাকে কিনব। আপনি কত চান বলুন? ওকে আমি মোটেই বেচতে চাই না হ্যালি। ওর সমান ওজনের সোনার বদলেও আমার স্ত্রী ওকে ছাড়তে রাজি হবে না। মেয়েরা অমন বলেই থাকে, ওরা কখনোই হিসেবের ধার ধারে না। যদি আপনি আপনার স্ত্রীকে বোঝান যে ওর দামে অনেক ভালো ভালো পোশাক আর দামি দামি গহনা হতে পারে, আমার মনে হয় উনি আপত্তি করবেন না। শেলবি দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, তোমাকে স্পষ্ট করে বলছি হ্যালি, এ কথা তুমি আর একবারও মুখে আনবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি টমের সঙ্গে ওই ছোট্ট ছেলেটিকেই দিন। সমস্ত দেনা শোধ হয়ে যাওয়ায় আশা করি আপনি মোটামুটি ভালোই দাম পাবেন। শেলবি অবাক হয়ে বললেন, কিন্তু অতটুকুন একটা বাচ্চাকে দিয়ে তুমি কি করবে? আমার এক বন্ধু আছে, সুন্দর সুন্দর বাচ্চা ছেলে কিনতেই তার বেশি আগ্রহ। দাস ব্যবসার ওদিকটা নিয়েই তার কারবার। বাচ্চাগুলোকে খাইয়ে পরিয়ে বেশ বড়সড় করে হোটেল রেস্তোরাঁয় কাজের জন্যে বাজারে খুব দামে বিক্রি করে। এতে খুব ভালো লাভ হয়। আপনার এই বাচ্চাটা যেমন সুন্দর তেমন চটপটে। একে পেলে আমার তো মনে হয় বেশ বড় একটা অঙ্কের টাকা পাওয়া যাবে। ওকে বিক্রি করার কোনো ইচ্ছে আমার নেই। একটা কিছু ভাবতে ভাবতেই শেলবি বললেন, সত্যি বলতে কি জানো হ্যালি, আমি নিজেকে একজন মানুষ বলে মনে করি এবং এভাবে মারকোল থেকে কোনো শিশুকে কেড়ে নেওয়াটাকে আমি ঘৃণা করি। ঘৃণা আমি যে করি না তা তো নয়। মেয়েদের কান্নাকাটি আমার একেবারেই সহ্য হয় না। তবে অসুবিধে কি জানেন? ব্যবসা করতে গেলে এসব ভাবলে চলে না। আচ্ছা, কয়েকদিনের জন্য কি বাচ্চাটার মাকে কোথাও পাঠিয়ে দেওয়া যায় না? এই সুযোগে ছেলেটাকে সরিয়ে নেওয়া যাবে। এরপর ওর মা ফিরে এলে নতুন কোনো পোশাক কিংবা কিছু একটা উপহার দিলে তো মেয়েটা সবই ঠিক ভুলে যাবে। শেলবি অস্বস্তি বোধ করতে লাগলেন, বললেন, আমার তা মোটেই মনে হয় না। হয় না কেন? নিশ্চয়ই হয়। সত্যি কি জানেন, ওই কালো ভূতগুলো মোটেই শ্বেতাঙ্গদের মতো নয়। ওদের মধ্যে দয়ামায়া বলতে কিছুই নেই। তবে ব্যাপারটা বেশ কায়দা করে করা দরকার। অন্যরা যেভাবে করে তার সঙ্গে আমার মেলে না। এতে আসল জিনিসটাই নষ্ট হয়ে যায়। আমি জানি একবার এক ভদ্রলোক অলিয়েন্সের হাট থেকে একটা মেয়ে কিনেছিলেন। সত্যি বেশ সুন্দর দেখতে মেয়েটা, কিন্তু ভদ্রলোক তার বাচ্চাটাকে কেনেননি। বাচ্চার জন্য কান্নাকাটি করার ফলে ভদ্রলোক মেয়েটাকে ঘরে তালাবদ্ধ করে রেখেছিলেন। দুঃখ শোকে মেয়েটা পাগল হয়ে যায়, এমনকি দিন কয়েক পরে মারাও যায়। ভদ্রলোকের নগদ $1000 একদম জলে গেল। কিন্তু একটু কায়দা করে করলে তার এত বড় ক্ষতিটা হতো না। আমার বন্ধু টম লকারও মেয়েদের মারধর করে, তাদের উপর অত্যাচার করে। আমি অনেকবার নিষেধ করেছি। এতে আসলে তারই ক্ষতি। মেয়েদের চেহারা খারাপ হয়ে যায়, বিক্রির সময় ভালো দাম পাওয়া যায় না। আমি সাধারণত কৃষ্ণাঙ্গদের উপর কোনো খারাপ ব্যবহার করি না। শুনে খুশি হলাম। একটু নীরব থেকে হ্যালি জিজ্ঞেস করল, তাহলে মিস্টার শেলবি, আমার প্রস্তাবটার ব্যাপারে আপনি কি ভাবলেন? আরও ভেবে পরে বলবো। এই ব্যাপারে আমার স্ত্রীর সঙ্গে একবার কথা বলা দরকার। ঠিক আছে। হ্যালি উঠে দাঁড়িয়ে ওভারকোটটা গায়ে জড়িয়ে বলল, কিন্তু আপনি বুঝতে পারছেন তো, আমার হাতে সময় কিন্তু খুবই কম। আচ্ছা, সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে এলেই চলবে। তখনই আমার উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ। হ্যালি ঘর থেকে বেরিয়ে পড়ল। বন্ধ ঘরে নীরবে একা বসে শেলবি নিজের মনেই ভাবতে লাগলেন, বিশ্রী লোকটাকে ঘর থেকে দূর করে দিলেই ঠিক হতো। অথচ কোনো উপায় দেখছি না। ওর কাছেই তো আমার সব ঘরবাড়ি বাঁধা রয়েছে। নইলে শুধু এলিজার ছেলে কেন, টমকেও বিক্রি করার কোনো প্রশ্নই ওঠে না। এর জন্য স্ত্রীর কাছেও আমাকে কথা শুনতে হবে। শেলবি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দেনা যে কি ভয়ঙ্কর, যার আছে সেই জানে। অন্যান্য স্টেটের তুলনায় কেন্টাকি সম্ভবত নিগ্রো কৃতদাস দাসীদের প্রতি অনেক বেশি উদার। এদের মধ্যে মিস্টার শেলবি আবার সবচাইতে ভদ্র আর স্নেহপ্রবণ। অধীনস্থ সমস্ত দাস দাসীদের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি কোনো ত্রুটি তেমন করে চোখে লাগে না। কিন্তু বেশ কিছুদিন ধরে ব্যবসায় লোকসান দিতে দিতে ঋণের পরিমাণ এমন একটা অঙ্কে গিয়ে দাঁড়িয়েছে
যেখান থেকে মুক্তি পাওয়া তার পক্ষে সম্ভব না। ঋণের সময় তিনি যেসব হুন্ডি দিয়েছিলেন তার অধিকাংশই গিয়ে পড়েছিল হ্যালির হাতে। সেই জন্যই আজকের এই আলোচনার সূত্রপাত। এদিকে এলিজা হঠাৎই দরজার কাছাকাছি এসে পড়ায় ভেতরের কথাবার্তার কিছু অংশ তার কানে এসেছিল। তা থেকে সে এইটুকু অনুমান করতে পেরেছিল একজন দাস ব্যবসায়ী তার মনিবের সঙ্গে কাউকে কেনার জন্য দর কষাকষি করছে। তার আরও খানিকক্ষণ আড়ি পেতে শোনার ইচ্ছে ছিল, কিন্তু সেই সময় কর্ত্রীর ডাকে তাকে তাড়াতাড়ি ফিরে যেতে হল। তবু সে যদি নিতান্ত শুনতে ভুল না করে থাকে, তাহলে লোকটা তার হ্যারির জন্যই দরাদরি করছিল। এতে তার বুকের ভেতরটা থরথর করে কেঁপে উঠল। ছেলেকে এত জোরে সে বুকের মধ্যে আঁকড়ে ধরল যে হ্যারি অবাক হয়ে মার মুখের দিকে তাকিয়ে রইল। সব কাজই আজ এলিজার গোলমাল হয়ে যাচ্ছে। এটা ফেলছে, সেটা উল্টাচ্ছে। শেষ পর্যন্ত রেশমি পোশাকটা চাওয়ায় সে যখন আলমারি থেকে রাতের পোশাকটা এনে দিল, তখন বাড়ির কর্ত্রী অবাক না হয়ে পারলেন না। আজ তোর কি হয়েছে বলতো এলিজা? গিন্নিমা, একজন দাস ব্যবসায়ী আজ বৈঠকখানায় কর্তাবাবুর সঙ্গে কথা বলছিল। হ্যাঁ, তাতে তোর কি? ভয় হচ্ছে কর্তাবাবু বোধহয় আমার হ্যারিকে তার কাছে বেচে দেবেন। বলতে বলতে কান্নায় তার গলার স্বর বুঝে এলো। বেচে দেবে? আচ্ছা বোকা মেয়ে তো তুই। তুই তো জানিস তোর মনিব দক্ষিণের দাস ব্যবসায়ীদের সঙ্গে কারবার করেন না, আর নিতান্ত দুর্ব্যবহার না করলে তিনি কখনো কাউকে বেচেনও না। তাছাড়া অতটুকু দুধের বাচ্চাকে কে কিনতে যাবে শুনি? যত সব উদ্ভট ধারণা। নে, আমার চুলটা এখন সেদিনের মতো ভালো করে বেঁধে দে তো। আর কোনোদিন অমন করে দরজায় আড়ি পেতে শুনবি না। আচ্ছা, তবু আপনি বলুন, আপনি কিন্তু কিছুতেই আমার হ্যারিকে বিক্রি করার অনুমতি দেবেন না। কি আজে বাজে বকছিস বলতো? তুই কি পাগল হয়েছিস? আমি তো আমার নিজের ছেলে জর্জকেও বিক্রি করে দিতে পারি তাহলে। মণিবাণীর কথায় কিছুটা আশ্বস্ত হয়ে এলিজা প্রসাধনের কাজে মন দিল। প্রসাধন শেষ হবার পর মিসেস শেলবি প্রতিদিনের মতো সান্ধ্য ভ্রমণে বের হয়ে গেলেন। এলিজার কথাগুলো তার আর একটুও মনে রইল না। শৈশব থেকে এলিজাকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছেন মিসেস শেলবি। কৃতদাসী হলেও এলিজা রূপে গুণে অসাধারণ। শুধু চোখ ধাঁধানো রূপ নয়, চাল চলন আচার ব্যবহারে সে যে কোনো ভদ্রমহিলারই মতো শোভন। জর্জ হ্যারিস নামে অত্যন্ত প্রতিভাবান একজন তরুণের সঙ্গে মিসেস শেলবি তার বিয়ে দিয়েছিলেন। পাশের জমিদারিতে জর্জ ছিল একজন নিগ্র কৃতদাস। তার মনিব মিস্টার হ্যারিস তাকে চট তৈরির একটা কারখানায় ভাড়া খাটাতেন। কর্মচারী হিসেবে জর্জ সত্যি অতুলনীয়। তার মিষ্টি ব্যবহার আর নিপুণ কর্মতৎপরতার জন্যে কারখানার সবাই তাকে খুব ভালোবাসত, এমনকি শ্রদ্ধাও করত। অনেক মাথা খাটিয়ে সে শন পরিষ্কার করার একটা যন্ত্র আবিষ্কার করেছিল, যা তার মতো স্বল্প শিক্ষিত তরুণীর পক্ষে ইটনির তুলো পাকানোর যন্ত্র উদ্ভাবনী প্রতিভার চাইতে কোনো অংশে কম ছিল না। তবু আইনের চোখে জর্জকে আদৌ মানুষ হিসেবে গণ্য করা হতো না। বিশেষ করে তার সংকীর্ণ মনা মনিবটি ছিল অত্যন্ত নিচু, অভদ্র আর অত্যাচারী। জর্জের যন্ত্র আবিষ্কারের কথাটা তিনি শুনেছিলেন বটে, কিন্তু যার সম্পর্কে সবাই এত বলাবলি করে সেই জিনিসটাকে কোনোদিন চোখে দেখেননি। তাই নিজেই একদিন ঘোড়ায় চড়ে কারখানায় এসে হাজির হলেন। জর্জের মতো প্রতিভাবান একজন কৃতদাসের জন্য কারখানার মালিক মিস্টার হ্যারিসকে সাদর অভ্যর্থনা জানালেন। জর্জ বিপুল উৎসাহে যন্ত্রের কার্যকারিতা সম্পর্কে তাকে বোঝাতে লাগল। খুশিতে ঝলমল করা মুখ, মাথা উঁচিয়ে রাখা পৌরুষদীপ্ত সুন্দর চেহারার তুলনায় তার মনিবকে কেমন যেন নিচু মনে হতে লাগল। মিস্টার হ্যারিস মনে মনে ভাবলেন, এই নিগ্র কৃতদাসটার কি দরকার ছিল এই যন্ত্রটা আবিষ্কার করার? ও কি ভদ্রলোকদের মতো মাথা উঁচু করে চলতে চায়? তিনি তক্ষুনি মনে মনে ঠিক করলেন খুব তাড়াতাড়ি ওর দর্প চূর্ণ করা দরকার। তখনই মিস্টার হ্যারিস জর্জের পাওনা মিটিয়ে তাকে নিজের খামার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবার কথা বললেন। সবাই অবাক হয়ে গেল। কারখানার মালিক বললেন, ব্যাপারটা খুব অপ্রত্যাশিত হয়ে যাচ্ছে না স্যার? হলই বা, লোকটা তো আমারই। আমরা ওর মাইনে বাড়িয়ে দিতে রাজি আছি।
আমি ঠিক করেছি আমার আর কোনো লোককেই ভাড়া খাটাবো না। কিন্তু স্যার, এই ছেলেটি আবার সব কাজের উপযুক্ত। তাই তো দেখছি। শুধু আমার ছাড়াও আর সবারই কাজের উপযুক্ত। কিন্তু একবার ভেবে দেখুন স্যার, যে এমন দারুণ একটা যন্ত্র আবিষ্কার করেছে, সে শুধু খাটুনি বাঁচাবার ধান্দা। প্রতিটি নিগ্রোই যখন এক একটা খাটুনি বাঁচাবার কল, তখন আর এটাকে নতুন করে বানাবার দরকার ছিল কি? ওকে যেতেই হবে। মনিবের কথা শুনে জর্জ একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। হাতে হাত জড়িয়ে, ঠোঁটে ঠোঁট চেপে, পাথরের প্রতিমূর্তির মতো সে চুপচাপ দাঁড়িয়েছিল। শুধু তার বুকের মধ্যে তখন ঝড় বইছিল, শিরায় শিরায় প্রবাহিত হয়ে যাচ্ছিল অগ্নিস্রোত। চোখ দুটো গনগনে ভাটার মতো জ্বলছিল। ঠিক সেই সময় ব্যাপারটা বুঝতে পেরে কারখানার মালিক আলতো করে ওর হাতে চাপ দিয়ে কানে কানে যদি না বলতেন, এখনকার মতো যাও জর্জ, পরে আমি তোমাকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করব, তাহলে সেদিন হয়তো উত্তেজনার বশে জর্জ একটা কেলেঙ্কারি কাণ্ডই বাঁধিয়ে বসত। জর্জের প্রভু মিস্টার হ্যারিস জর্জকে ফিরিয়ে এনে তার খামার বাড়িতে আগাছা পরিষ্কার করার মতো নীরস কাজে লাগিয়ে দিলেন। সবসময় নানাভাবে তিনি জর্জকে দমিয়ে রাখার চেষ্টা করলেও তার চোখ থেকে আগুনের সেই দীপ্তিটাকে কিছুতেই নিভিয়ে দিতে পারলেন না। জর্জের কাছে কারখানার দিনগুলো ছিল সবচাইতে সুখের। বন্ধুরা তাকে যেমন ভালোবাসত, কারখানার বৃদ্ধ মালিকের মনটাও ছিল তেমনি উদার। ফলে সে যখন যেখানে ইচ্ছে যেতে পারত। মিসেস শেলবি নিজে দেখে শুনে এলিজার বিয়ে দিয়েছিলেন এবং জর্জের মতো প্রতিভাবান প্রিয়দর্শন তরুণের সঙ্গে এলিজার বিয়ে দিতে পেরে তিনি নিজেই খুশি হয়েছিলেন। শেষের কয়েকটা বছর খুশি মতো আসা যাওয়া করতে পারত। বিশেষ করে হ্যারির জন্মের পর থেকে জর্জ আর এলিজার জীবনের সুখের অন্ত ছিল না। কিন্তু কারখানা থেকে সরিয়ে মনিবের লৌহ কঠিন শাসনের শৃঙ্খলে ফিরিয়ে আনার মুহূর্তে জর্জ বুঝতে পারল তার জীবনের সুখের দিন শেষ হয়ে গেছে। 2-1 সপ্তাহ পরে কারখানার মালিক তার প্রতিশ্রুতি মতো জর্জকে ফিরিয়ে আনার জন্যে মিস্টার হ্যারিসের সঙ্গে দেখা করলেন। কিন্তু হ্যারিস কিছুতেই রাজি হলেন না। এর জন্য এতদূর কষ্ট করে আসার কোনো প্রয়োজন ছিল না, রুক্ষ স্বরেই হ্যারিস জবাব দিলেন। লোকটা আমার, আমি কোনো শর্তেই ওকে আর ভাড়া খাটাবো না। জর্জ সেদিনই স্পষ্ট বুঝতে পারল তার জীবনে এক চরম দুর্দিন ঘনিয়ে আসছে। মিসেস শেলবি বাড়িতে নেই, বেড়াতে বেরিয়েছেন। এলিজা মন খারাপ করে বারান্দার এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ কে যেন তার কাঁধে হাত রাখল। চমকে ফিরে তাকাতেই তার সুন্দর চোখ দুটো খুশিতে ঝকমক করে উঠল। ও জর্জ, তুমি? যা ভয় পাইয়ে দিয়েছিলে। তুমি আসায় সত্যি খুব ভালো লাগছে। গিন্নিমা এখন বাইরে বেড়াতে গেছেন, চলো ভেতরে গিয়ে বসি। সামনেই সুন্দর বারান্দা, সাজানো গোছানো ছোট্ট বসার জায়গাটায় সে জর্জকে টানতে টানতে নিয়ে এলো। অবসর সময়ে সাধারণত সে এখানে বসেই সেলাই ফোঁড়াই করে, যাতে গিন্নিমা ডাকলেই সে শুনতে পায়। কি ব্যাপার, আজ যে হাসছ না? এলিজা জিজ্ঞেস করল। তারপর ঘাঘরার প্রান্ত আঁকড়ে ধরা ছেলেকে দেখিয়ে বলল, দেখো হ্যারি কত বড় হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে। আমার মনে হয় ও না জন্মালেই ভালো হতো এলিজা। আরও ভালো হতো যদি আমি নিজেই জন্ম না নিতাম। জর্জের কণ্ঠস্বরে ঝরে পড়ল তিক্ত বেদনা। স্বামীর কাঁধে মাথা রেখে এলিজা সজল চোখে বলল, এ তুমি কি বলছো জর্জ? ঠিকই বলছি এলিজা, তোমার মতো এত সুন্দর মেয়ে আমি আর কোথাও দেখিনি। অথচ সেই তোমাকেই আমি সুখী করতে পারলাম না। তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা না হলেই ভালো হতো। আমার জীবনে তো উন্নতির আর কোনো আশা নেই, সব শেষ। বেঁচে থেকে কি হবে বলো? আমার বরং মরাই ভালো। না না, ও কথা বলো না জর্জ। আমি বুঝতে পারছি কারখানা থেকে সরিয়ে নিয়ে এসেছি বলে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরো জর্জ। দেখো একদিন। ধৈর্য কি আমি ধরিনি এলিজা? সবাই যেখানে আমাকে চেনে জানে ভালোবাসে, সেই কারখানা থেকে একেবারে কোনো কারণ ছাড়া সরিয়ে আনার সময়
আমি একটা কথাও বলিনি। আমার উপার্জনের প্রতিটি পাই পয়সা তাকে দিয়েছি, নিজের জন্য একটা কপর্দকও রাখিনি। সবই জানি জর্জ, কিন্তু তবু তিনি তোমার মনিব। মনিব? কে আমার মনিব? কে তাকে আমার মনিবের আসনে বসিয়েছে? আমার উপর তার কি অধিকার আছে? তিনি যতটা লেখাপড়া জানেন আমি তার চাইতে বেশি জানি। আমি শিখেছি আমার নিজের চেষ্টায়। একটা ঘোড়া যে কাজ করতে পারে তিনি তার চাইতে নোংরা কাজ আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। তোমার কথা শুনে ভয়ে আমার বুক কেঁপে উঠছে জর্জ। আমি তোমাকে কখনো এভাবে কথা বলতে শুনিনি। আমার ভয় হচ্ছে তুমি হয়তো সাংঘাতিক একটা কাণ্ড বাঁধিয়ে বসবে। জর্জ, তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু আমার আর হ্যারির মুখের দিকে তাকিয়ে তোমার একটু ধৈর্য ধরা উচিত। ধৈর্য আমি সত্যি ধরেছিলাম এলিজা, কিন্তু রক্তমাংসের শরীরে এর চাইতে বেশি আর সহ্য করা যায় না। মুখ বুজে ভালোভাবে কাজ করে যাওয়া সত্ত্বেও সারাক্ষণ আমাকে অপমান করেন, নির্যাতন করেন, বোঝার উপর বোঝা চাপিয়ে দেন। তিনি বলেন আমার মধ্যে নাকি একটা শয়তান আছে। সেই শয়তানটা নাকি যেদিন নিজের মূর্তি ধারণ করবে সেদিন আমার আর কিছুই করার থাকবে না। আমাদের কি হবে জর্জ? আর্তস্বরে এলিজা জিজ্ঞেস করল। কিছুক্ষণ নীরব থেকে জর্জ বলল, এই তো গতকালকের ঘটনা। ঘোড়ায় টানা একটা গাড়িতে আমি পাথর তুলছি, আর মনিবের ছেলেটা ঘোড়ার খুব কাছে দাঁড়িয়ে বনবন শব্দের চাবুক ঘোরাচ্ছে। ঘোড়াটা ভয় পাবে বলে আমি তাকে চাবুক ঘোরাতে নিষেধ করলাম। ছেলেটার সঙ্গে সঙ্গে ঘুরে আমাকেই চাবুক মারতে শুরু করল। আমি তার হাত দুটো ধরতেই সে আমাকে লাথি মারতে লাগল। তারপর চেঁচাতে চেঁচাতে বাবার কাছে ছুটে গিয়ে নালিশ করল আমি নাকি তার সঙ্গে মারপিট করছিলাম। সঙ্গে সঙ্গে তার বাবা ছুটে এসে বললেন, দাঁড়া হারামজাদা, তোকে দেখাচ্ছি কে তোর প্রভু। তারপর আমাকে একটা গাছের গুঁড়ির সঙ্গে বেঁধে সেই গাছেরই ডাল থেকে চাবুক বানিয়ে ছেলের হাতে দিয়ে বললেন, যতক্ষণ পারো এই শুয়োরটাকে চাপকে যাও। ছেলেটাও বাবার উৎসাহে আমাকে মারতে শুরু করল। এর প্রতিশোধ আমি নেবই নেব। সেদিন দেখব কে লোকটাকে আমার মনিব বানিয়েছে। আমি কিন্তু আমার মনিব বা গিন্নিমাকে অমান্য করার কথা ভাবতেই পারি না জর্জ। এলিজা, তোমার ব্যাপারটা ভিন্ন। খাইয়ে পরিয়ে ওরা তোমাকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। ওরা তোমার ওপর দাবি করতে পারেন, কিন্তু আমার মনিবটি একটা অমানুষ। কার্লো নামে তুমি আমাকে একটা কুকুরছানা দিয়েছিলে, মনে আছে? সারাক্ষণই আমার পেছন পেছন ঘুরঘুর করত, আমার সঙ্গে শুয়ে থাকত, মাঝে মাঝে এমনভাবে আমার মুখের দিকে তাকাত যেন আমার দুঃখ কষ্ট সে বুঝতে পারছে। একদিন রান্নাঘরে মাংসের কয়েকটা ছাঁট পড়েছিল, আমি সেগুলো কুড়িয়ে ওকে খাওয়াচ্ছি। এমন সময় মনিবেশে বললেন তার পয়সায় কুকুরকে খাওয়ানো চলবে না, এবং কোনো চাকরকে তিনি কুকুর পুষতে দেবেন না। তখন তিনি হুকুম দিলেন আমি যেন কুকুরটার গলায় পাথর বেঁধে পুকুরের পানিতে ফেলে দিই। ও জর্জ, তুমি নিশ্চয়ই সেটা করনি। আমি করিনি, কিন্তু উনি আর ওর ছেলে করেছিলেন। বেচারি কার্লো যতবার পানি থেকে ওঠার চেষ্টা করছিল, ওরা দুজনে ততবার ঢিল মেরে তাকে ডুবিয়ে দিচ্ছিল। আমার যে কি কষ্ট হচ্ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি নিজে কুকুরটাকে ডুবিয়ে মারিনি বলে সেদিনও আমাকে চাবুক খেতে হয়েছিল। আমার মনিবটা যে কি নিষ্ঠুর তুমি কল্পনাও করতে পারবে না। গত কয়েকদিন ধরে উনি বলতে শুরু করেছেন এখানে আমার বিয়ের অনুমতি দিয়ে উনি খুব ভুল করেছেন, কেননা তিনি মিস্টার শেলবি আর মিসেস শেলবি বা ওদের মতো উদারচেতা মানুষদের তিনি ঘৃণা করেন। উনি চান না এখানে আসি বা তোমার সঙ্গে দেখা করি। ওনার ইচ্ছা আর এই কৃতদাসী মিনার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেন। এলিজা শিউরে উঠল। না না, তা কি করে সম্ভব? একবার তো আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি কি জানো না কৃতদাসরা কখনো বিয়ে করতে পারে না? এদেশে কৃতদাস দাসীদের বিয়ে আইনসিদ্ধ নয়। মনিবরা চাইলেই আমরা যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। সেই জন্যই বলছিলাম এলিজা, এই পৃথিবীতে না জন্মালেই বোধহয় ভালো হতো। না না, ও কথা বলো না জর্জ। এলিজার দু চোখ বেয়ে পানি নেমে এলো, কিন্তু এই দুঃসময়ে জর্জের মনকে সে আর ভারাক্রান্ত করে তুলতে চাইল না। তাছাড়া গিন্নিমা যখন কথা দিয়েছেন তখন হ্যারিকে ওরা নিশ্চয়ই বিক্রি করবেন না।
কেঁদো না এলিজা। বিষণ্ণতার মধ্যেই জর্জ এলিজাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল। আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। তুমি কোথায় যাচ্ছ? কানাডায়। ইচ্ছে আছে সেখানে গিয়ে তোমাকে কিনে নেবার। আশা করি তোমার মনিব তাতে রাজি হবেন। কিন্তু জর্জ, পালাতে গিয়ে তুমি যদি ধরা পড়ো? ধরা আমি কিছুতেই পড়ব না। হয় এই দাসত্ব থেকে মুক্তি পাব, নয়তো মরব। জীবিত অবস্থায় ওরা আমাকে কোনোদিনই ধরতে পারবে না। জর্জের কথা শুনে এলিজার বুক কেঁপে উঠল। তবু এই কথাটাও সে স্পষ্ট বুঝতে পারল, জর্জ একবার যখন মনস্থির করে ফেলেছে তখন আর কোনো মতেই ওকে ফেরানো যাবে না। তাই সজল চোখে কাতর মিনতি করল, আমাদের মুখ চেয়ে তুমি খুব সতর্ক থেকো। রাগের মাথায় যেন হঠাৎ করে কিছু করে বসো না। তোমার কোনো ভয় নেই এলিজা। আমি পালাবার সমস্ত পরিকল্পনা পাকা করে রেখেছি। আমার কয়েকজন বন্ধু আমাকে এই ব্যাপারে সাহায্য করবে। আর 2 সপ্তাহের মধ্যে সবাই দেখবে আমি নিরুদ্দিষ্ট মানুষদের একজন হয়ে গেছি। আমার হয়ে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো এলিজা। আসছি। এসো জর্জ। মুহূর্তের জন্য স্বামী স্ত্রী পরস্পরের দিকে অপলক চোখে তাকিয়ে রইল, যেন বলতে চাইছে আবার আমাদের দেখা হবে। তারপর সজল চোখে দুজন দুজনের কাছ থেকে বিদায় নিল। মনিবের বাড়ির উঠোনের পাশেই চাকরদের থাকার জন্য সম্পূর্ণ আলাদা জায়গা। এখানেই টমের কাঠের কেবিন। কেবিনের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন এক টুকরো বাগান। তাতে সারা বছরই স্ট্রবেরি, রাসবেরি থেকে শুরু করে নানা ধরনের ফল আর শাকসবজি ফলে। ফটকের সামনে গাঢ় বেগুনি রঙের ঝাঁকড়া একটা বেগুনিয়া। বেড়ার চারপাশ ঘিরে মাল্টিফ্লোরা, মেরিগোল্ড, পিটুনিয়া, 4 o'clock, অসংখ্য ফুলের মেলা। কেবিনের ভেতরটাও ঝকঝকে তকতকে। টমের স্ত্রী ক্লোর নিপুণ হাতে সবকিছুই সুন্দর করে সাজানো গোছানো। একপাশে তক্তপোষের উপর ধবধবে সাদা চাদর দিয়ে ঢাকা বিছানা, অন্যদিকে তাপচুল্লির পাশে পায়া ভাঙা একটা টেবিল আর গোটা 2 চেয়ার। এই অংশটাই টমের কেবিনের বৈঠকখানা। বিছানার উল্টো দিকে দেয়াল ঘেঁষে চওড়া একটা বেঞ্চ। বেঞ্চের নিচে মস আর পেট তাদের বছরখানেকের ছোট ভাইটাকে নিয়ে হুড়োহুড়ি করছে। দেয়ালে টাঙানো রয়েছে জেনারেল ওয়াশিংটনের বেশ বড় একটা প্রতিকৃতি। মিস্টার শেলবির পরিবারে ক্লো একজন রাঁধুনি। এমন কোনো রান্না নেই যা ও জানে না, এবং সব রকম রান্নাতেই সত্যি ওর তুলনা হয় না। বারান্দার রান্নাঘরে এখন কেক তৈরির কাজে ব্যস্ত রয়েছে সে। মিস্টার শেলবির সবচাইতে বিশ্বস্ত কৃতদাস আমাদের এই গল্পের নায়ক টম। ছেলেরা সবাই যাকে আঙ্কেল টম বলে ডাকে। সে এখন স্লেটে অত্যন্ত ধৈর্য ধরে ইংরেজি বর্ণমালা লেখা অভ্যাস করছে। টম দীর্ঘদেহী। তার চওড়া বুক আর উজ্জ্বল কৃষ্ণবর্ণের পাথরে খোদা বলিষ্ঠ চেহারা প্রকৃত একজন আফ্রিকান মানুষের কথাই স্মরণ করিয়ে দেয়। দৃঢ় আত্মপ্রত্যয়ের সঙ্গে নম্রতা মেশানো অদ্ভুত একটা সরল গাম্ভীর্য জড়ানো রয়েছে তার সারা মুখে। টমের পাশে দাঁড়িয়ে রয়েছে বছর 13 বয়সের ভারী চমৎকার বুদ্ধিদীপ্ত চেহারার একটি কিশোর, টমের ভবিষ্যৎ মনিব জর্জ শেলবি। তার কোমল মুখের অভিব্যক্তিতে বয়স্ক শিক্ষকদের মতো কপট একটা গাম্ভীর্য। না না, ওভাবে নয় আঙ্কেল টম, ওভাবে নয়, একটুও হচ্ছে না। জি এর লেজটাকে উল্টো দিকে দিয়ে ঘোরাতে দেখে জর্জ দ্রুত বলে উঠল, ওটা তো জি না, তোমার কিউ হয়ে যাচ্ছে। এরপর টমের হাত থেকে পেন্সিলটা নিয়ে কিভাবে জি লিখতে হয় শিখিয়ে দিতে লাগল। ভেতরে ঢুকে ক্লো স্বামীর দিকে তাকিয়ে বলল, মাস্টারমশাই দেখিয়ে দিলে কি হবে, ছাত্রের তো একটু উন্নতি হচ্ছে না। এখন বইপত্র রেখে দিয়ে এটুকু খেয়ে নাও তো মাস্টার জর্জ। ধোঁয়া ওঠা গরম কেকের পাত্রটা ক্লো টেবিলের উপর রাখল। কিন্তু এখন এসব খেলে রাত্রে যে আর কিছু খেতে পারবো না। মিষ্টি হেসে ক্লো বলল, তা হোক, আমি জানি আমার হাতের কেক তোমার পছন্দ, এটুকু খেলে কিচ্ছু হবে না। এতটুকু দ্বিরুক্তি না করে জর্জ প্লেটটা টেনে নিল। ছুরি দিয়ে কেটে কেকটাকে কয়েক অংশে ভাগ করতে দেখে
ক্লো হা হা করে উঠল। না না, ওদের দিতে হবে না, তুমি খাও। সেটা হয় না, ছোটদের না দিয়ে আমি বুঝি একা খেতে পারি? ক্লোর শত নিষেধ সত্ত্বেও জর্জ আধখানা কেকই মস আর পেটের মধ্যে ভাগ করে দিল। ওরা তখন বেঞ্চির তলা ছেড়ে পায়া ভাঙা টেবিলটার নিচেই হুড়োহুড়ি করছিল। কৃত্রিম রাগে টেবিলের নিচে লাথি চালিয়ে ক্লো হুঙ্কার ছাড়ল, এই কালো ভূত কোথাকার, দেখতে পাচ্ছিস না তোদের মনিব এখানে দাঁড়িয়ে রয়েছে? বেরিয়ে যা ঘর থেকে। মুখ ভর্তি থাকা অবস্থাতেই জর্জ বলল, আহ, ওরা ছোট, ওদের কেন মিছিমিছি বকছ? তুমি জানো না মাস্টার জর্জ, ছোট হলে কি হবে, এক একটা বিচ্ছু, যতই দাও খিদে কিন্তু কিছুতেই মিটবে না। এখনো দাঁড়িয়ে আছিস? শিগগির বেরিয়ে যা বলছি, নইলে মাস্টার জর্জ চলে যাবার পর তোদের জামার বোতাম ঘর ঠিক নিচে নামিয়ে দেব। জামার বোতাম ঘর নিচে নামিয়ে দেওয়ার মধ্যে ভয়ঙ্কর রকমের কোনো আতঙ্ক জড়ানো আছে কিনা স্পষ্ট বোঝা না গেলেও বাচ্চা দুটো কিন্তু সুরসুর করে বাইরে বেরিয়ে গেল। ছোট ছেলেটাকে কোলে তুলে নিয়ে ক্লো বসল টমের পাশের ভাঙা হাতল চেয়ারটায়। জর্জ বলল, জানো আন্ট ক্লো, তোমার কেকে এমন সুন্দর একটা রং হয় যা আমি আর কোথাও দেখিনি। ক্লো ঠোঁট টিপে মুচকি হাসল। হবেই তো, রাঁধুনি হিসেবে আমার নামটা কি কম নাকি? তবে টম লিঙ্কন কি বলে জানো তো আন্ট ক্লো? কি? ও বলে রাঁধুনি হিসেবে যিনি নাকি তোমার চাইতেও ভালো। আরে রাখো তো তোমার টম লিঙ্কনের কথা, যিনিকে যে আমি নিজে হাতে রান্না শিখিয়েছি সে খবর তো আর টম লিঙ্কন জানে না। যিনি পারবে আমার মতো পেস্ট্রি বানাতে যা মুখে দিলেই গলে যায়। হ্যাঁ, তা অবশ্য সত্যি। জর্জের ঠোঁটের প্রান্তে ফুটে উঠল দুষ্টুমির হাসি। আমিও টম লিঙ্কনকে তাই বলেছি। আমার আন্ট ক্লোর হাতে পাই খেলে কোনোদিন ভুলতে পারবে না। তুমি তাই বলেছ বুঝি? হ্যাঁ। ঠিক আছে, এবার একদিন মাস্টার লিঙ্কনকে চিকেন পাই করে খাওয়াবো। তুমি তাই করো তো। সামনের সপ্তাহে ওকে একদিন আমাদের বাড়িতে নেমন্তন্ন করব। সেদিন তুমি এমন ভালো করে চিকেন পাই বানাবে না, যা খেয়ে ও দিন 15 আর যেন নড়তে না পারে। জর্জের বলার ভঙ্গিতে ক্লো হাসতে হাসতে লুটিয়ে পড়ল। টমও না হেসে পারল না। জর্জের স্বভাবটা হয়েছে ঠিক ওর মার মতো, যেমন হাসি খুশি তেমনি সরল। মিষ্টি স্বভাবের জন্য ছোট বড় সবাই ওকে অসম্ভব ভালোবাসে। হাসি ঠাট্টা আর গল্প গুজবে ওর সন্ধ্যাগুলো কেটে যায় আঙ্কেল টমের কেবিনেই। এমনই এক সন্ধ্যাবেলায় আঙ্কেল টমের কেবিনে যখন এসব ঘটছে, মনিবের নিভৃত বৈঠকখানায় তখন ঘটে চলেছে সম্পূর্ণ অন্য এক দৃশ্য। দাস ব্যবসায়ী আর মিস্টার শেলবি টেবিলের দুপ্রান্তে দুজন বসে রয়েছেন। টেবিলের উপর ছড়ানো রয়েছে কাগজপত্র আর খেলার সরঞ্জাম। তোড়া থেকে স্বীকৃতিপত্রগুলো বেছে নিয়ে মিস্টার শেলবি প্রথমে গুনে দেখলেন, তারপর সেগুলো এগিয়ে দিলেন হ্যালির দিকে। হ্যালিও সেগুলো খুব সাবধানে একটা একটা করে গুনল। হ্যাঁ, ঠিক আছে, এবার অনুগ্রহ করে এগুলো সই করে দিন। বিক্রয় দলিলগুলো দ্রুত টেনে নিয়ে শেলবি এমনভাবে সই করে সেগুলো ফিরিয়ে দিলেন যেন এই জঘন্য ব্যাপারটা যত তাড়াতাড়ি মেটে ততই ভালো। পুরনো একটা থলি থেকে রীতিমতো জীর্ণ হয়ে আসা চামড়ার কাগজখানায় একবার করে হ্যালি এক ঝলক চোখ বুলিয়ে নিল, তারপর বাড়িয়ে দিল শেলবির দিকে। শেলবি নিতান্ত হেলা ভরেই সেটা গ্রহণ করলেন। মিছিমিছি আর অপেক্ষা না করে হ্যালি উঠে পড়ল। যাক, কাজটা তাহলে মিটল। অনেকটা স্বপ্নাচ্ছন্নের মতো গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে শেলবি বললেন, হ্যাঁ, মিটল। মনে হচ্ছে আপনি তেমন খুশি হতে পারেননি। হ্যালি, আশা করি তুমি নিশ্চয়ই তোমার প্রতিশ্রুতির কথা মনে রাখবে। টমকে অন্য কোথাও বিক্রি করার আগে অবশ্যই খোঁজ নেবে লোকটা কেমন। বিশ্বাস করো, নিতান্ত বাধ্য না হলে আমি টমকে সত্যিই বিক্রি করতাম না। নিতান্ত বাধ্য না হলে আমিও নিগ্রোদের উপর কখনো খারাপ ব্যবহার করি না। তবে কথা যখন দিয়েছি, টমকে বিক্রির সময় আমি নিশ্চয়ই কোনো ভালো লোকের কাছেই বিক্রি করব। হ্যালির এই আশ্বাসবাণী সত্ত্বেও শেলবি এতটুকুও স্বস্তি পেলেন না। তাই হ্যালি নীরবে বিদায় নেবার পরেও তিনি একটা চুরুট ধরিয়ে দীর্ঘক্ষণ চুপচাপ বসে রইলেন।
সেদিন রাতে মিস্টার আর মিসেস শেলবি তাদের শোবার ঘরে ফিরে এসেছেন। মিস্টার শেলবি বড় একটা চেয়ারে আরাম করে গা এলিয়ে বসে বিকেলের ডাকে আসা চিঠিগুলো গভীর মনোযোগ দিয়ে দেখছেন। মিসেস শেলবি আয়নার সামনে দাঁড়িয়ে জট পাকিয়ে যাওয়া বিনুনিটা আস্তে আস্তে খুলছেন। হঠাৎ এলিজার কথাগুলো মনে পড়ে যাওয়ায় স্বামীর দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আচ্ছা আর্থার, ওই লোকটা কে? ওর নাম হ্যালি, আমার পরিচিত। চিঠি থেকে চোখ না তুলেই মিস্টার শেলবি জবাব দিলেন, হ্যালি? কই, ওর নাম তো কখনো শুনিনি। কি করে লোকটা? এখানে কেন এসেছিল? গতবার যখন ব্যবসায়িক কাজে ন্যাচে ছিলাম তখনই ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল। আর সেই সূত্রেই তোমার সঙ্গে দেখা করতে এসে খাওয়া দাওয়া করছে? শেলবি কিছুটা বিরক্ত বোধ করলেন। আমি ওকে নিমন্ত্রণ করেছিলাম, ওর সঙ্গে আমার জরুরি কিছু কাজ ছিল। স্বামীর মনোভাব লক্ষ্য করেই মিসেস শেলবি প্রশ্ন করলেন, লোকটা কি দাস ব্যবসায়ী? কি করে বুঝলে? শেলবি অবাক হয়ে স্ত্রীর মুখের দিকে তাকালেন। না, এমনি বলছি। বিকেলে এলিজা কাঁদতে কাঁদতে এসে বলল, তুমি বৈঠকখানে একজন দাস ব্যবসায়ীর সঙ্গে কথা বলছো। ও শুনেছে তুমি নাকি হ্যারিকে তার কাছে বিক্রি করে দিতে চাইছো। ও বলেছে বুঝি? হালকাভাবে কথাটা বলেই খুব মন দিয়ে একটা চিঠি পড়ার ভান করলেন, কিন্তু একটু লক্ষ্য করলেই তিনি বুঝতে পারতেন চিঠিটা উল্টো দিকে ধরা রয়েছে। চুল আঁচড়াতে আঁচড়াতে মিসেস শেলবি বললেন, আমি এলিজাকে বলেছি ও নিয়ে অত মাথা ঘামাতে হবে না। তুমি সাধারণত চাকর বাকরদের কখনো বিক্রি করো না, বিশেষ করে অমন একটা অসভ্য লোকের কাছে তো নয়ই। এতদিন আমি নিজেও তাই ভাবতাম এমিলি। নিজের মনকে প্রস্তুত করে নিয়ে শেলবি বললেন, কিন্তু কিছুদিন ধরে ব্যবসার অবস্থা এমন খারাপ, দুই একটা চাকরকে না বেচে আমার আর কোনো উপায় নেই। ওই জানোয়ারটার কাছে? অসম্ভব। তুমি ঠাট্টা করছো না তো আর্থার? না এমিলি, অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি, আমি টমকে বিক্রি করতে রাজি হয়েছি। মিসেস শেলবি বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন। কি বলছো তুমি? আমাদের টমকে? ছোটবেলা থেকে যে তোমাকে মানুষ করেছে, অমন বিশ্বাসী এতদিনের পুরনো একটা চাকরকে তুমি বিক্রি করে দেবে? অথচ তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে তাকে মুক্তি দেবে। আমিও বহুবার তাকে সে কথা বলেছি। এখন আমি আর কিছুই অবিশ্বাস করতে পারছি না আর্থার। আমার ধারণা তুমি হয়তো হ্যারিকেও বিক্রি করে দিতে পারো। তুমি যখন সবই জানতে পেরেছ তখন আর তোমার কাছে লুকিয়ে লাভ নেই। আমি টম আর হ্যারি দুজনকেই বিক্রি করে দিতে রাজি হয়েছি। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না এমিলি, সবাই প্রতিদিন যে কাজ করছে, শুধু আমার বেলায় তুমি এমন ভাব করছো যেন আমি কত বড় অপরাধী। কিন্তু আরও তো অনেকে ছিল। নিতান্তই যদি বিক্রি করতে বাধ্য হও তবে অন্য কাউকে না বেচে ওদের দুজনকে কেন? কারণ ওদের দুজনকে বিক্রি করে বেশ ভালো দাম পাওয়া যাবে, অন্য কাউকে বেচলে সে দাম পাওয়া যেত না। লোকটা এলিজার জন্য অনেক টাকা দিতে চেয়েছিল। আচ্ছা শয়তান তো! কিন্তু আমি তোমার কথা ভেবেই রাজি হইনি। ধন্যবাদ আর্থার। বেদনায় মিসেস শেলবির গলার স্বর ভারী হয়ে উঠল। কিন্তু কিন্তু বিশ্বাস করো, তুমি টমের মতো একজন চাকরকে ছেড়ে দিতে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। ও আমাদের জন্য নিজের জীবনকেও বিসর্জন দিতে পারে। আমি জানি এমিলি, কিন্তু এটা ছাড়া সত্যি আমার আর কোনো উপায় ছিল না। কিন্তু আমি এখন ওদের কাছে আমি কেমন করে মুখ দেখাবো? কেমন করে বলবো যে এতদিন যে শিক্ষা দিয়েছি সে সবই ভুল? ভালোবাসা আর মানবতার কোনো মূল্য নেই, সামান্য কটা টাকার কাছে সবই তুচ্ছ। মিসেস শেলবির মসৃণ চিবুক বেয়ে নেমে এসেছে অশ্রুধারা। এতদিন আমি এলিজাকে বুঝিয়েছি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী মা হিসেবে তার কর্তব্য হ্যারির প্রতি যত্ন নেয়া, তার হয়ে প্রার্থনা করা, তাকে মানুষ করা। আমি ওকে বহুবার বলেছি টাকার চাইতে মানুষ অনেক বড়। এখন সেই এলিজার বুক থেকে এতটুকুন দুধের বাচ্চাকে ছিনিয়ে আমরা যদি অসভ্য একটা লোকের কাছে বিক্রি করি, তাহলেই বা অন্যান্য চাকর বাকর আমাদের কি ভাববে? আর আমি বা কেমন করে ওদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবো তুমি বলো?
আমি সত্যি দুঃখিত এমিলি। যদিও তোমার ভাবনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত নই, কিন্তু তোমার অনুভূতিগুলোকে আমি কিছুতেই শ্রদ্ধা না করে পারছি না। এইসব কারণে আমি তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু এখন না বলেও পারছি না। সত্যি এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। হয় ওদের দুজনকে বিক্রি করতে হতো, নয়তো সমস্ত সম্পত্তি হাতছাড়া হয়ে যেত। হ্যালি আমার বন্ধকি সম্পত্তি অধিকার করার জন্য এখানে এসেছিল। ওর প্রস্তাবে রাজি না হলে সম্পত্তির সঙ্গে প্রত্যেকটা চাকর বাকরকেও হারাতে হতো। মিসেস শেলবি এতক্ষণ বজ্রাহতের মতো চুপচাপ দাঁড়িয়েছিলেন। স্বামীর শেষ কথাগুলোয় দুহাতে মুখ ঢেকে অস্ফুট আর্তনাদ করে উঠলেন। হায় ঈশ্বর, এখন আমি কি করব? এ পাপ! এমন জানলে আমি কোনোদিনই কোনো কৃতদাস রাখতাম না। অন্তত এলিজার ছেলেটাকে বাঁচানো যেত। থাকলেও কোনো লাভ হতো না এমিলি। আমার সই করা দলিল এখন রয়েছে হ্যালির হাতে। লোকটার যে কি লোভ তুমি তা কল্পনাও করতে পারবে না। টাকার জন্য ও তার নিজের মাকে পর্যন্ত বিক্রি করে দিতে পারে। কিন্তু এখন আর ওসব ভেবে কোনো লাভ নেই এমিলি। কাল সকালে এসে ওদের দুজনকে নিয়ে যাবে হ্যালি। আমি খুব ভোরে উঠে ঘোড়ায় চড়ে কোথাও চলে যাব। তুমিও এলিজাকে নিয়ে গাড়িতে করে দূরে কোথাও বেড়াতে যেও। ওর অসাক্ষাতেই ব্যাপারটা ঘটা ভালো। না না, এই অমানসিক বর্বরতার মধ্যে তোমরা আমাকে টেনো না। আমি বরং গিয়ে টমের সঙ্গে দেখা করব। চরম বেদনার মুহূর্তে ওরা দেখুক আমি ওদের সঙ্গে রয়েছি, ওদের ব্যথাকে অনুভব করতে পারছি। আর এলিজার কথা ভাবতেই তো আমার বুকের ভেতরটা থরথর করে কেঁপে উঠছে। আমি স্পষ্ট বুঝতে পারছি, আজ আমরা যে অপরাধ করলাম ঈশ্বরের জন্য আমাদের কোনোদিনই ক্ষমা করবেন না। মিস্টার আর মিসেস শেলবি ভাবতেই পারেননি যে অলক্ষ্যে দাঁড়িয়ে কেউ ওদের কথাবার্তা শুনবে। সেদিন একটু তাড়াতাড়ি মিসেস শেলবি এলিজাকে রাতের মতো বিদায় দিয়েছিলেন। কিন্তু এলিজা নিজের ঘরে ফিরে না গিয়ে পেছনের দিকের বারান্দা থেকে ওদের শোবার ঘরের দরজায় কান পেতে রেখেছিল। ছেলের প্রতি উদ্বিগ্ন মনি তাকে এই গর্হিত কাজ করতে বাধ্য করেছিল। রাতের নিস্তব্ধতায় ওদের কোনো শব্দই তার কান এড়িয়ে যায়নি। তাই বিহ্বল আতঙ্কে কাঁপতে কাঁপতে সে একসময় চোরের মতো নিঃশব্দ পায়ে ফিরে এলো। তার নম্র লাজুক চেহারায় তখন এমন অদ্ভুত এক পরিবর্তন ঘটে গেছে যে হঠাৎ দেখলে কেউ তাকে চিনতেই পারবে না। ঠোঁটে ঠোঁট চেপে এলিজা নিজের ঘরে প্রবেশ করে সোজা বিছানার দিকে এগিয়ে গেল। ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে সে বলল, ওরা তোমাকে বিক্রি করে দিয়েছেন, কিন্তু তোমার মা যেভাবে হোক তোমাকে বাঁচাবেই। তার চোখে জলের কোনো চিহ্ন নেই, যেন হৃদয়ের উৎসধারা থেকে যদি এখন কিছু ঝরে পড়ে তা অশ্রু নয়, রক্তের ফোঁটা। দ্রুত হাতে এক টুকরো কাগজ টেনে নিয়ে এলিজা লিখল, গিন্নিমা, অনুগ্রহ করে আপনি আমাকে ভুল বুঝবেন না বা অকৃতজ্ঞ ভাববেন না। আজ রাতে কর্তার সঙ্গে আপনার আলোচনা আমি সবই শুনেছি। আমার প্রিয় সন্তানকে বাঁচাবার জন্যেই এখান থেকে চলে যাচ্ছি। আপনি আমাকে দোষী করবেন না। আপনার মহানুভবতার জন্যে ঈশ্বর নিশ্চয়ই মঙ্গল করবেন। কাগজটা ভাঁজ করে তার উপর মিসেস শেলবির নাম লিখে চিঠিটা সে টেবিলের উপর রেখে দিল। তারপর ড্রয়ার খুলে কয়েকটা পোশাক বার করল। পোশাকগুলো বড় একটা রুমালে জড়িয়ে পুঁটলিটা শক্ত করে বেঁধে নিল কোমরের কাছে। বিহ্বল সেই আতঙ্কের মুহূর্তেও এলিজা হ্যারির প্রিয় খেলনাগুলো নিতে ভুল করল না। ওর সবচাইতে প্রিয় ছিল রঙিন একটা টিয়া। এলিজা বহু কষ্টে ছেলের ঘুম ভাঙিয়ে সেই রঙিন কাঠের টিয়াটা হ্যারির হাতে দিল। হ্যারি জড়ানো চোখের টিয়াটিকে নিয়ে খেলতে লাগল। এই অবকাশে এলিজা পোশাক পাল্টে গায়ে একটা শাল জড়িয়ে নিল। কোট আর টুপি হাতে মাকে বিছানার দিকে এগিয়ে আসতে দেখে হ্যারি জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ মা? চুপ, চেঁচিও না, সবাই শুনতে পাবে। একটা দুষ্ট লোক আমার হ্যারি সোনাকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নেবার মতলব করেছে, কিন্তু তার মা কিছুতেই তাকে ছিনিয়ে নিতে দেবে না। তাই জামা কাপড় পরে আমরা অনেক দূরে পালিয়ে যাব, যাতে সেই দুষ্ট লোকটা আর ধরতে না পারে। কথা বলতে বলতেই এলিজার ছেলের পোশাক পরানো শেষ করে তার কোটের বোতামগুলো ভালো করে এঁটে দিল। কানে কানে ফিসফিস করে বলল, একদম শব্দ করবে না। তারপর ছেলেকে কোলে তুলে নিয়ে বাইরের বারান্দার দিকে দরজা খুলে
নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা বিখ্যাত উপন্যাস আঙ্কেল টমস কেবিন। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।